আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন এবং অনেকে হয়তো জানার আগ্রহ প্রকাশ করেছেন যে এটি একটি নতুন স্কুল, যেটা উত্তরাতে 11 নম্বর সেক্টরে এটা অবস্থিত। নতুন প্রতিষ্ঠিত একটা স্কুল, বেশ কিছু লক্ষ্য উদ্দেশ্য এবং বেশ কিছু নতুন ফিচার নিয়ে এটা শুরু হয়েছে। নতুন ফিচার বলতে আমরা অনেক সময় মনে করি যে সব স্কুলই যখন করে বা সব প্রতিষ্ঠান যখন করে তখন তো কিছু নতুনত্বের কথা বলে। আমরা আসলে ঠিক ওই লক্ষ্যে বা ওইভাবে আমরা আসলে নতুনত্বের কথা বলছি না। যেমন আমরা কয়েকটা বিষয় শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আমাদের নতুনত্বের জায়গাটা কোথায়। যেমন আমরা ছোটদের, যেহেতু এটা শিশু শিক্ষা নিয়ে আমরা কাজ করছি, ছোট বাচ্চাদের প্রি প্রাইমারি এবং প্রাইমারি নিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু হচ্ছে ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের। এখানে আমরা প্রথমে একটা ট্যাগ লাইন জুড়ে দিয়েছি যে আমাদের এই স্কুলটার ট্যাগ লাইনটা হলো এ হোমওয়ার্ক ফ্রি ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল উইথ তাহফিজুল কোরআন। সো এই বিষয়টাতে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যায় যে এটা একটা হোমওয়ার্ক ফ্রি স্কুল। এখন হোমওয়ার্ক ফ্রি স্কুল বলতে আসলে আমরা যেটা বুঝি যে বাসায় কোনো হোমওয়ার্ক থাকবে না, অনেক স্কুল তো এই কথাটা বলে। আমরা এই জায়গাটায় একটা স্ট্র্যাটেজি আমরা নিয়ে এসেছি যে আসলে এই বলার জন্য না, এটা আমাদের বাচ্চারা স্কুলে যখন পড়ে, যে টিচারের কাছে পড়ে তখন শিখতে পারে না, কিন্তু ওই টিচারের কাছে যখন আবার ব্যাচে কোচিংয়ে পড়ে তখন শিখতে পারে। আমরা বলছি যে আমাদের টিচাররা কোচিং দিয়ে শুরু করবে, স্কুল দিয়ে শেষ করবে। সো এই ব্যাপারটা যেটা দাঁড়াবে সেটা হলো বাচ্চাটা শিখতেছে কিনা বা শেখার তার সাপোর্ট যেটা দরকার সেটা আমরা এখানে দিব। যে কারণে আমাদের বাচ্চারা শুধু সকালে পড়বে না, তারা বিকালে বা সন্ধ্যার সময় রেগুলার তারা কিন্তু এখানে পড়তেছে। অর্থাৎ তার হোমওয়ার্কের যে ব্যাপারটা ছিল, যেমন তাকে অন্য কোনো টিচিংয়ে, অন্য কোনো টিচারের কাছে যাওয়া, কোচিংয়ে যাওয়া বা টিচারকে বাসায় নিয়ে আসা, এই হ্যাসেল মুক্ত করে আমরা ঠিক ওই সাপোর্টটাই আমার স্কুলে তাদেরকে দিবে, ওই কোচিংটাই দিবে, ওই টিচার টিউশনটাই তাকে দিবে। তো এই দায়িত্বটা ইনস্টিটিউশন নিচ্ছে। ইনস্টিটিউশন এটা কেন নিবে? কারণ অনেক জায়গায় দেখা যায় যে না, এটা ইনস্টিটিউশন এটার জন্য একটা ঝামেলা মনে করতে পারে। আমরা যেটা ফিলসফিতে মনে করি যে স্কুল মূলত বাচ্চাদের যে প্রয়োজন, অভিভাবকদের যে অপারগতার জায়গাগুলোতে তারা সাপোর্ট দিবে। সুতরাং স্কুল তো বা অভিভাবকের যেটা ডিমান্ড আছে, বাচ্চার যে জায়গাগুলোতে পাচ্ছে না তাকে সেই জায়গাটা দেওয়ার জন্য স্কুল মূলত সার্ভিসটা দিবে। এখন স্কুল যদি কাউকে টিউশনি দেয়, স্কুল যদি কোচিংয়ে পাঠায়, তাহলে তো বরং এমনটা হলো যে আমি আমার অভিভাবক হিসেবে আমার বাচ্চাকে স্কুলে পাঠালাম, আবার স্কুলে পড়াশোনা করতে পারছে না বলে স্কুল থেকে আমাকে বলছে যে আপনার বাচ্চা পড়াশোনা করে না, তখন আমি আবার আরেকটা জায়গায় শরণাপন্ন হচ্ছি। এই প্রক্রিয়াটাকে পরিবর্তন করে এনে আমরা চাই যে স্কুলই কোচিং হয়ে উঠুক, স্কুলে টিউশনের একটা জায়গা হয়ে উঠুক, স্কুলে তার সমস্ত ডিমান্ড যেগুলো আছে সেগুলো অপারগতাকে তার পারার ব্যবস্থাটা করুক। এই জন্য আমরা এটাকে হোমওয়ার্ক ফ্রি বলছি। ইংলিশ মিডিয়াম স্কুলের অনেকগুলো কারিকুলাম আছে, আমরা ক্যামব্রিজ কারিকুলামকে ফলো করছি এবং সেখানে একটা কম্বিনেশন আমরা নিয়ে আসছি, এটা ইসলামিক স্কুল বলছি। ইসলামিক স্কুল বলতে কিন্তু আমরা গতানুগতিকভাবে যে বেশ কিছু ইসলামিক কোর্স ঢুকে দিলাম বা কিছু কোর্স দিয়ে আমরা বললাম ইসলামিক স্কুল, বা কিছু দোয়া, কিছু মাসালা, কোরআন শিখালাম, ব্যাপারটা আমরা এটা বলছি না। আমরা বলছি যে আসলে ইসলামিক স্কুল বলতে আমাদের কনসেপ্ট হলো ইসলামাইজেশন অফ নলেজের যে কনসেপ্টটা আমরা লক্ষ্য করি, যেটা 1970s এটা মক্কা ডিক্লারেশনের মাধ্যমে যেটা সারা বিশ্বে প্রসারিত হয়েছিল, যে ইসলামাইজেশন অফ নলেজ, নলেজকে কিভাবে ইসলামাইজ করা যায়, এবং পরবর্তী 1990s এটা ইন্টিগ্রেশন অফ নলেজ, বিশেষ করে শিশু শিক্ষায় কিভাবে আমরা ইসলামকে দিতে পারি। এখন দেখেন আমরা যে পরিস্থিতিতে এডুকেশনের যে ডেভেলপমেন্ট আমরা অবস্থান করছি, সেখানে শুধুমাত্র যদি কোরআনের বা হাদিসের যে মাসালাগুলো যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমরা এই বিশ্বে টিকে থাকতে পারবো না। তখন আমাদের কি করা দরকার? আমাদের জ্ঞানের প্রত্যেকটা শাখা প্রশাখা ইসলাম কি বলেছে সেইটা দেওয়া দরকার, এবং এই মুভমেন্টটা শুরু হয় ইন্টিগ্রেশন অফ নলেজের মধ্য দিয়ে। মুসলিম বিশ্বের অনেক দেশে এটা প্রচলিত আছে, আমাদের দেশেও হয়তো অনেকে চেষ্টা করেছেন বা আমাদের জানা নেই। তো আমরা যে কাজটা করতে চাচ্ছি যে আমাদের বাচ্চারা ক্যামব্রিজ কারিকুলাম পড়বে, ক্যামব্রিজ কারিকুলামের প্রত্যেকটা লেসন তারা পড়বে। লেসন পড়ার সাথে শেষ অংশে যে এই লেসনের সাথে কোরআন সুন্নাহ বা ইসলামের সম্পৃক্ততা, ইসলামের এভিডেন্স সেখানে আছে কিনা সেটা তারা তুলে ধরবে। অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা এটা বলতে পারি যে হয়তো সায়েন্সের কোনো ক্লাস পড়াচ্ছেন, তো সায়েন্সে যখন হয়তো বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করছেন, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আলোচনা করতেছেন, তো গ্লোবাল ওয়ার্মিং এর বেসিক কনসেপচুয়াল আইডিয়াটা দেওয়ার পরে কিন্তু সেই টিচার শেষে যে এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহয় কি বলা হচ্ছে সেটা তাদেরকে দিবে। এটা খুব অ্যাডভান্স লেভেলে থাকবে না, খুব বেসিক একটা লেভেলে তাদেরকে কনসেপ্টটা দেওয়া হবে। এটা শুধু সায়েন্সের ক্ষেত্রে না, এটা লিটারেচারের ক্ষেত্রেও হবে। কারণ প্রত্যেকটা লিটারেচারে আমরা গল্প বলি, স্টোরি বলি বা পোয়েম বলি, সেখানে কিন্তু একটা মোরাল অফ দ্য স্টোরি থাকে।
একটা লেসন থাকে, তো ওই লেসনগুলোর সাথে কোরআন সুন্নাহ বা ইসলামিক লেসনের সাথে মিল কোথায় সেটা তুলে ধরবে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে কিন্তু কোরআন সুন্নাহ সম্পর্কে আমার বাচ্চারা একটা জ্ঞান পাচ্ছে, সেটা তাদের বাচ্চার বয়স ক্লাস অনুযায়ী ছোট ছোট করে তারা পাচ্ছে। যে জায়গাটা আমরা এই কাজটা করতে চাচ্ছি যে কারণে, সেটি হলো যে স্কুল তো মূলত বাচ্চাদের বা শিশুদের বা সন্তানদের ভবিষ্যতে তারা কিভাবে লাইফটাকে লিড করবে, সেখানে প্রবলেম যখন ফেস করবে তখন তারা কিভাবে সলিউশন খুঁজে বের করবে এর প্রক্রিয়াটা শিখিয়ে দেওয়া হলো স্কুল। সুতরাং আমরা মনে করছি যখন তার পাঠের ক্ষেত্রে যে প্রবলেমগুলো আছে সেই সলিউশন যদি আমরা কোরআন সুন্নাহ থেকে দিতে পারি, তাহলে ভবিষ্যতে তারা কি করবে, যখন কোনো প্রবলেম পড়বে, তখন সাহিত্যে যখন পাবে না, কোথাও যখন পাবে না, তখন চিন্তা করবে let us try to find out the solution from the Quran and Sunnah। তখন ওই যে প্রক্রিয়াটা শুরু হলো, তখন একজন ডক্টর যখন চিকিৎসা খুঁজে পাবে না, তখন কোরআন সুন্নাহর গবেষণা করা শুরু করবে। একজন ইঞ্জিনিয়ার যখন সে পাবে না, তখন কোরআন সুন্নাহ হয়তো খোঁজার চেষ্টা করবে, কারণ তার অলরেডি একটা ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট, একটা ফাউন্ডেশন হয়ে যাচ্ছে যে সবকিছু কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে, যেটা আমরা বলি দিন হলো পরিপূর্ণ। সুতরাং দিনের জ্ঞানটাও কিন্তু পরিপূর্ণ হওয়া দরকার। তো এই প্রক্রিয়াটার জন্যই আমরা বলছি এটা ইসলামিক স্কুল। ফাইনালি আমরা এটাকে উই তাহফিজুল কোরআন বা হিফজুল কোরআন, যেটা আমাদের প্রচলিত পরিভাষা, আমরা হিফজটা দিব, কিন্তু হিফজের জায়গা থেকে আমরা একটু চেঞ্জ এনেছি। এবং প্রথম চেঞ্জটা আমরা আনার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে আমাদের বাচ্চারা নিচে ফ্লোরে না বসে চেয়ার টেবিলে বসে পড়বে। দ্বিতীয় যেটা এনেছি যে ক্রাউডেড সাথে পাশাপাশি বসে যে পড়ার প্রবণতা, এটা থেকে একটু বেরিয়ে এসে একটা সাইলেন্ট একটা এনভায়রনমেন্ট, কনসেন্ট্রেশনটা যেন ভালো দিতে পারে এরকম এনভায়রনমেন্ট আমরা বাচ্চাদেরকে দিতে চাই। তারা খুব নিজেদের মতো করে নিজেদের আনন্দ উপভোগ করে যেন হিপস পড়ে সেরকম একটা প্রক্রিয়া করব। আমাদের স্কুলের একটা বিশেষ ফিচার হলো, এবং এই ফিচারটা আমি মনে করি যে অনেক দেশে আছে, আমাদের দেশে হয়তো এখন নতুন শুরু হতে পারে, সেটি হলো হিফজের ক্ষেত্রে 30 পারা যারা হাফেজ হন তাদেরকে শুধু আমরা হাফেজ হিসেবে মানে কনসিডার করি, কিন্তু যে 5 পারা 10 পারা 15 পারা 20 পারা 25 পারা মুখস্থ করছে সেও কিন্তু হাফেজ, ফার্সিয়ানি হলেও কিন্তু সে কোরআনের হাফেজ। আপনারা খেয়াল করে দেখবেন যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সময়ে প্রতিযোগিতা হয়, এবং 30 পারার প্রতিযোগিতাও যেমন হয়, 10 পারার প্রতিযোগিতা হয়, 20 পারার প্রতিযোগিতা হয়, 15 পারার প্রতিযোগিতা হয়। তাহলে দেখা যাচ্ছে এই যে প্রবণতা, আমাদের সব ছাত্রদেরকে হিফজ না করেও কিন্তু হিফজে প্রপোর্শনালি কিন্তু হাফেজ হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হলো যে হাফেজ তো হবে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কোরআনের তেলাওয়াতটা সহি করা। আমরা এই জায়গায় যেটা করেছি যে হিফজ বিভাগ আমাদের যেটা আছে সেটিকে আমাদের পুরো কারিকুলামের সাথে কোরআন তেলাওয়াত করা, যেটা কায়দা এবং নাজেরা এবং কিছু অংশ মুখস্থ করে, এটা বাধ্যতামূলক সকল ছাত্রদের জন্য। ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এটা বাধ্যতামূলক। সেকেন্ড, যখন হাফেজ হবে না হবে না এটা নির্ভর করবে তার ক্যাপাসিটির উপরে। আমাদের বাচ্চারা যখন নাজেরা পড়বে তখন উস্তাদ যারা থাকবেন তারা দেখবেন যে তাদের ডেভেলপমেন্টটা কি পরিমাণ বা তাদের ক্যাপাসিটিটা কি পরিমাণ। যদি থাকে তখন গার্ডিয়ানদের সাথে কথা বলে হিফজের জন্য তখন তাদেরকে রাখা হবে, যে তাহলে গার্ডিয়ানকে বলা হবে যে আপনার ছেলে যেহেতু ভালো করতেছেন তাকে হিফজে দেওয়া যায়। তখন একটা ইনসেন্টিভ হিফজ আছে, এটা আমাদের হিফজের একটা গ্রুপের নাম হলো ইনসেন্টিভ হিফজ। তখন তারা 2 বছর বা 2.5 বছর শুধু হিফজ পড়বে, সাথে সাথে কারিকুলামের আমাদের যে কেমব্রিজ কারিকুলামের সামান্য কিছু বিষয় তখন তারা পড়বে। স্ট্যান্ডার্ডটা ধরে রাখার জন্য একেবারে বাদ দিবে না, ফোকাসটা হবে তখন হিফজের উপরে। আবার কিছু ছাত্র থাকবে যে না অত বেশি ইনসেন্টিভে যাওয়ার মতো নাই, তারা কি করবে, তারপরে লং টার্ম হিফজের মধ্যে থাকবে। অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন সকালে শুরু হবে 2 ঘন্টা কোরআনের স্টাডির মধ্য দিয়ে। যারা হাফেজ হতে চান তারা হিফজের অংশটা পড়বেন, এবং হাফেজ হওয়ার পাশাপাশি কোরআনের স্টাডি নামে বা কোরআন আন্ডারস্ট্যান্ডিং নামে আমাদের আরেকটা প্রকল্পের সাথে থাকবে, যেটা যতটুকু কোরআন পড়বে ততটুকু বোঝার ক্যাপাসিটি যেন অর্জন করে। এই ব্যাপারটা সবাই বলে, আমরা কিভাবে বলছি একটু চিন্তা করে দেখেন যে কোরআন বোঝার ক্ষেত্রে আমরা আরবি বোঝাটা জরুরি, আর আরবি বোঝার জন্য আমরা গ্রামার পড়ি, বই পড়ি, এটা সেটা পড়ি। আমাদের একটা অবজারভেশন হলো, যেহেতু দীর্ঘদিন ধরে টিচিং প্রফেশনে আছি, আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা অ্যারাবিক মিডিয়াম ইংলিশ মিডিয়ামে পড়েও কিন্তু আমরা আসলে ইংরেজি বা আরবি বলতে পারি না। এর কারণ হলো কারিকুলাম যথেষ্ট স্ট্রং আমাদের আছে, কিন্তু আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি না। যারা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারছে তারা কিন্তু এটা ভালো করতে পারছে। আমাদের এখানে ফিলোসফিটা হলো যে দেখেন, একটা মানুষ যখন কোনো বিদেশে যাচ্ছে, ইভেন মিডল ইস্টে যখন আমাদের কোনো শ্রমিকরা যাচ্ছে, তারা কিন্তু আরবি কখনোই পারে নাই, কিন্তু যখন ওখানে যাচ্ছে 3 মাস থাকছে, সাথে সাথে কিন্তু সে আরবিতে কমিউনিকেশন করতে পারছে বা ভালো কথা বলতে পারে, আরবি বুঝতে পারে, কারণ হলো সে পরিবেশটা পাচ্ছে। ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এই অ্যারাবিক শেখার জন্য একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছেন, এবং এটার ব্যাপারে কমিটেড যে সেই পরিবেশে বাচ্চারা অ্যারাবিক
অ্যারাবিকটা শিখবে। অর্থাৎ আমরা তখন বলছি যে এটা ইংলিশ অ্যারাবিক মিডিয়াম একটা স্কুল, ইংলিশটাও যেমন শিখবে অ্যারাবিকটা তেমন শিখবে, আর বাংলাটা অবশ্যই তারা শিখবে, কারণ এই তিনটা ভাষার আলাদা আলাদা গুরুত্ব আছে। এবং যখন এই ভাষাগুলো সে শিখবে তখন তার পারিবারিক বন্ডেজটা যেমন ভালো থাকবে, কারণ অনেক পিতামাতা আছে যারা ইংলিশে কথা বলতে পারেন না, বাচ্চারা যখন ইংলিশ মিডিয়ামে পড়ে তখন একটা গ্যাপ তৈরি হয়ে যায়, সেটা আমরা চাই না। আবার বিশ্ব এখন যেদিকে যাচ্ছে সেখানে ইংরেজি এবং অ্যারাবিক দুইটা ল্যাঙ্গুয়েজ যখন শিখবে তখন বিশ্ব তার কাছে ছোট হয়ে যাবে। তো এই পরিবেশের কারণে আমরা কিন্তু আলাদা একটা হিফজের মধ্য দিয়ে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এবং কোরআন আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা আমরা নিয়ে এসেছি। আরেকটা ব্যাপার আমাদের কাছে আছে, তাহলে একটা ইনসেন্টিভ হিপস গেল, একটা লং টার্ম হিপস গেল। আরেকটা ব্যাপার হলো যে হিপসটাকে আমরা মনে করি যেটা লাইফ লং হওয়া উচিত, মানে যারা হাফেজ হতে পারি নাই, আজকে ভিডিও আপনারা যারা দেখছেন তারাও দেখবেন যে আমাদের হয়তো সুযোগ হয় নাই হাফেজ হওয়ার, কিন্তু সময় তো শেষ হয়ে যায় না, আপনি তো যে কোনো সময় স্টার্ট করতে পারেন। আমাদের বাচ্চাদেরকে আমরা যেটা করব যে হাফেজ যদি সে নাও পারে, তার জীবনের অংশ হিসাবে যেন সারা জীবন সে হিফজটা প্র্যাকটিস করে যেতে পারে, এইটা ট্রেনিংটা আমরা এখানে দিব। যে কোনো আমাদের সকালে এবং বিকালের পড়াটা শুরু হবে কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে। যারা হাফেজ হবে তারা তো হবে, এবং জীবনের একটা সময় যে হয়তো মনে হবে যে আমি পারবো, তখন সে হাফেজ হয়ে যাবে। এটা হলো আমাদের হিফজের ব্যাপারটা। এখন আমরা ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল যেহেতু প্লে গ্রুপ থেকে গ্রেড 6 পর্যন্ত ভর্তি নিচ্ছে, সেই জায়গায় 4টা ক্ষেত্রে কিন্তু কাজ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমরা এটাকে ডিফাইন করেছি। যেহেতু আমরা এটাকে শর্ট অ্যানালাইসিস করেছি, আমাদের গ্যাপগুলোকে খুঁজে বের করার চেষ্টা করেছি, আমাদের ছোট বাচ্চারা যে পড়াশোনা করছে সেখান থেকে যে রেজাল্ট বা আউটপুট যেটা আসা দরকার সেটা কেন পাচ্ছি না, ইসলামিক ভ্যালুসগুলো আসতেছে না কেন, অভিভাবকদের ডিসস্যাটিসফ্যাকশন কেন থাকতেছে, কারিকুলাম নিয়ে আমাদের এত প্রশ্ন কেন, এই জায়গা থেকে আমরা ছোট বাচ্চাদের ব্যাপারে আমরা বলছি যে আমরা 4টা ক্ষেত্রে আমরা কাজ করব। তার প্রথম ক্ষেত্রটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, যেটাকে হেলথ অ্যান্ড ওয়েলনেসের কথা আমরা বলছি। তার মানে একটা বাচ্চা আপনি চিন্তা করেন যখন সে স্কুলে যাচ্ছে, তার প্রথম দরকার যে সে তার স্বাস্থ্যটা ঠিক আছে কিনা। স্বাস্থ্য যদি ঠিক না থাকে কোনো কিছু তার ভালো লাগবে না, সুতরাং স্বাস্থ্যটার প্রতি আমাদের বেশি গুরুত্ব। এবং এই স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য আমাদের ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে যে ব্যবস্থাপনা সেটি হচ্ছে একজন ফিজিশিয়ান, একজন ডেন্টিস্ট, একজন নিউট্রিশনিস্ট এবং একজন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ব্যবস্থা রাখা। এবং ব্যাপার হলো যে বাবা মার কাছে বাবা মার কথা কিন্তু সন্তানরা শুনতে চায় না, কিন্তু স্কুল যখন বলে তখন কিন্তু শুনতে চায়। বাবা মা প্রতিদিন বলে যে তুমি ব্রাশ করো, কিন্তু সে করতে চাইবে না। কিন্তু স্কুলের টিচার যখন বলবে, একজন ডক্টর যখন বলবে, তখন কিন্তু সে সেটা করবে। বাবা মা খেতে বলে, খেতে চায় না, কিন্তু যখন একজন নিউট্রিশনিস্ট বলবে যে তোমার তো ডিম খাওয়া দরকার, দুধ খাওয়া দরকার, তখন সে মনে করবে আমার টিচার বলছে, আমার স্কুল বলেছে, তখন কিন্তু সে সেটা পালন করতে পারবে। সুতরাং আমাদের প্রথম কাজ, এবং এক্সারসাইজটা একটা ফ্যাক্ট, এই জন্য আমরা আমাদের আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান দেখবেন যে এডুকেশনাল ফিলসফি অফ ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল, এটা আমরা ওখানে মেনশন করেছি। এবং আমরা প্রথম বলেছি আমাদের প্রথম ফোকাস হলো স্বাস্থ্যের এবং সুস্থতার উপরে, এবং স্বাস্থ্য এবং সুস্থতাকে আমরা আমানত হিসেবে নিয়েছি, কারণ আল্লাহর পক্ষ থেকে এটা কিন্তু একটা আমানত। এটা নিয়ে আমরা হয়তো আবার দ্বিতীয় যে ক্ষেত্রটা নিয়ে আমরা কাজ করছি সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলছি যে অ্যারাবিক, ইংলিশ, অ্যারাবিক এবং বাংলা, এটা তো থাকছে, এবং কিভাবে শেখাবো সেটা আমরা বলেছি। আর 2টা কমিউনিকেশন জায়গা আছে, একটা হলো যে দেখেন সাইন ল্যাঙ্গুয়েজ আছে, কোনো কথা না বলেও কিন্তু কমিউনিকেট করা যায়। তারপর বডি ল্যাঙ্গুয়েজ আছে, এক্সপ্রেশন আছে, ইমোশন আছে, এই ব্যাপারগুলোও কিন্তু আমাদের শেখার একটা ব্যাপার আছে। আরেকটা হলো যে আমরা যেহেতু টেকনোলজির যুগে বসবাস করছি, এখানকার একটা নেটওয়ার্কিং, একটা কমিউনিকেশনের একটা ব্যাপার আছে, এই টুলসগুলো আমাদের বাচ্চাদেরকে দিব। তো একটা বাচ্চা যখন সুস্থ থাকলো এবং যখন সে কমিউনিকেশনের ডেভেলপমেন্টটা হলো, তখন কিন্তু সে রেডি নতুন কিছু শেখার। আমাদের থার্ড যে জায়গাটা কাজ করছি, যেটা ডোমেইন আমরা সেট করেছি, সেটা হলো কগনিটিভ ডেভেলপমেন্ট। এই কগনিটিভ ডেভেলপমেন্টের সারা বিশ্বে 7টা বিষয় নিয়ে কাজ করে। ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল 5টা বিষয় নিয়ে কাজ করতেছে। তার মধ্যে বিশেষ করে তার মেমোরি কতটুকু, তার কনসেন্ট্রেশন কতটুকু, তার পারসেপশন কি তৈরি হচ্ছে, এবং তার ভিতরে অ্যানালাইসিস ক্যাপাসিটি তৈরি হচ্ছে কিনা, তার ভিতরে ক্রিয়েটিভিটি হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা খুবই সিরিয়াস। এবং এডুকেশনের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে ইসলামিক স্কুলের যে কনসেপ্টটা, প্রত্যেকটা নলেজের ক্ষেত্রে তাওহীদ বেসড এডুকেশনটা সে পাবে, কোরআন এবং সুন্নাহ কি বলেছে সেটা পাবে। যে আলোচনাই করুক না কেন, একটা ম্যাথের টিচারও যদি পড়ায়, তাহলে সে ম্যাথটাকে কিভাবে তাওহীদের সাথে সম্পৃক্ত করা যায় সেটা বলবো। অর্থাৎ আমাদের এই কগনিটিভ ডেভেলপমেন্টের মূল বেসিসটা হবে তাওহীদ বেসড এডুকেশন। লাস্ট যে ডোমেইনটা নিয়ে আমরা বা যে ক্ষেত্রটা নিয়ে আমরা কাজ করছি সেটি হলো সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড ইথিক্যাল মোরাল ডেভেলপমেন্ট। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। খালি আপনারা যারা অভিভাবকরা আমাদের কথাগুলো শুনছেন, একটু চিন্তা করে দেখেন যে আমরা যখন লেখাপড়া শিখি আসলে কি জন্য করি। আমার লাইফটা একটু বেটার হোক সেটা চিন্তা করি। যখন দেখি যে আমার লাইফটা যথেষ্ট বেটার হয়েছে, তখন কিন্তু আমি আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার সমাজ, আমার রাষ্ট্র
তো আমার বিশ্ব এবং যারা আরো বেশি ডেভেলপ তারা ভবিষ্যতের বিশ্ব নিয়ে চিন্তা করে, এবং এটা যদি আপনারা দেখেন কেস স্টাডি হিসাবে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে যারা যত উন্নত তার চিন্তাটা থাকে তার চেয়ে অনেক বেশি বড়। আমরা আমাদের বাচ্চাদের মধ্যে এই চিন্তাটা আনতে চাই, তারা সোশ্যাল রেসপন্সিবিলিটি তারা বুঝুক, তার ইমোশনটা থাকুক যে শুধু আমি আমার জন্য না, আমি অন্যের জন্য। এবং আমাদের যে ইসলামের আমাদের যে রিলিজিয়াস টিচিংটা আছে যে আমরা তো খলিফা আল্লাহর প্রতিনিধি, আমাদের তো রেসপন্সিবিলিটি শুধু আমাদের জন্য না অন্যদের জন্য, এই ব্যাপারটা যেন আসে। এবং এটা আসতে গেলে রিলিজিয়নের বাইরে আসা যাবে না। যদি আমরা মোরাল এথিক্যাল এডুকেশনের কথা বলি, কিন্তু রিলিজিয়ন উইদাউট রিলিজিয়ন মোরাল অ্যান্ড এথিক্যাল এডুকেশন ইজ নট পসিবল। তো ওই জায়গাটা তাহলে রিলিজিয়নটাকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা আমাদের স্কুলের টোটাল এনভায়রনমেন্টটা তৈরি করেছি এই প্র্যাকটিসিং এর জায়গা, এবং আমরা বলছি যে আমাদের বাচ্চারা এই জিনিসগুলো তারা নোটিস করে দেবে, এই জিনিসগুলো প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসুক। যে কারণে আমাদের ডায়েরির মধ্যে কিন্তু আমরা উল্লেখ করে রেখেছি যে প্রতিদিন সে কতটা ভালো কাজ করতেছে, সে নামাজ পড়তেছে কিনা, তারপর আজকের কি কি ভালো কাজ করলো, আজকের কোন খারাপ কাজটা করার সুযোগ ছিল কিন্তু করে নাই, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের এই এডুকেশন সিস্টেমের মধ্যে আসবে। তো এইভাবে একটা চূড়ান্ত লক্ষ্য নিয়ে ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল তার পথ চলা শুরু করেছে। আমি বলবো যে যারা যেসব অভিভাবকরা ডিসস্যাটিসফ্যাকশনে ভুগছেন বিভিন্ন কারণে, আমাদের প্রচলিত যে ডেভেলপড এডুকেশনটা তারা বাচ্চাদেরকে দিতে চাচ্ছেন, আবার রিলিজিয়াস ব্যাপারটা যাদের থাকবে, এরকম অনেক স্কুল আছে বটে, কিন্তু আমরা যেভাবে কনফাইন করে এবং একটা স্ট্র্যাটেজিক ওয়ে আউট করে আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি, ভবিষ্যতে অবশ্যই এটি চমৎকার ফলপ্রসূ একটা এডুকেশন আমাদের বাচ্চাদেরকে দিতে পারবে। একটা চ্যালেঞ্জের কথা এখানে না বললেই নয় যে আমাদের শিক্ষক বা আমাদের স্টাফগুলো এই মেসেজটা কনভে করতে পারবে কিনা, আমরা সেই লক্ষ্যেও কাজ করতেছি। আমাদের টার্গেটটা হলো যে এই টিচারদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে এই মেসেজগুলো যেন কনভে করতে পারে, এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে ক্লাসে, সেটার জন্য আমরা চেষ্টা করতেছি। আরেকটা হলো ওভারঅল এডুকেশনের আমরা বাচ্চাদের ব্যাপারে যেটা আমাদের কনসেপ্টটা হলো এই যে তারা খেলতে খেলতে শিখবে, তারা পড়ার যে চাপ সেটা থাকবে না। এই জন্য আমাদের হোমওয়ার্ক ফ্রি হওয়ার কারণে বাচ্চাদের বই নিয়ে আসা, বই নিয়ে যাওয়া এই হ্যাসেলটা নেই। এবং বাচ্চাদের অভিভাবকদের যে বাচ্চাদের বিভিন্ন ধরনের এডুকেশনাল ইকুইপমেন্ট সারা বছর কেনার যে ব্যাপারটা, সেটাও কিন্তু আমাদের এখানে নেই। স্কুলে সকল দায় দায়িত্ব বহন করবে এবং স্কুল এটার ব্যবস্থা করবে, অভিভাবকরা হয়তো সহযোগিতা করতে হবে। আরেকটা বিষয় যেটা যে আমরা বলছি যে আমাদের বিশেষ করে ঢাকা শহরের কথা যদি বলি, যে আমাদের বাচ্চারা পড়ালেখা শিখতেছে, গ্রেড পাচ্ছে, কিন্তু লাইফ স্কিলস কিন্তু পাচ্ছে না। অর্থাৎ জীবনের অনেক কিছু তারা না পারার অবস্থা নিয়ে পার হয়ে যাচ্ছে। যেমন আমি যদি এখন আমরা ঢাকা শহরে যদি একটা কেস স্টাডি করি যে কতজন বাচ্চারা সাঁতার কাটতে জানে, কতজন সাইকেল চালাতে জানে, মানে এই যে মানে প্র্যাকটিক্যাল লাইফের আমার যে জায়গাগুলো স্কিলগুলো সেগুলো কিন্তু খুবই রেয়ার পাওয়ার ক্ষেত্রে। সারা বিশ্বে প্রায় 120টা বা প্লাস লাইফ স্কিল শেখানো হয়, স্কুলগুলোতে শেখায় একটা লেভেলের, ইউনিভার্সিটিতে শেখায়, নানা পর্যায়ে শেখায়। আমরা এখানে বেসিক কিছু স্কিল নিয়ে কাজ করতেছি ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল। যেমন আমাদের প্রত্যেকটা বাচ্চার জন্য সুইমিং বাধ্যতামূলক, সাইক্লিং বাধ্যতামূলক, আবৃত্তি বাধ্যতামূলক, সিঙ্গিং বাধ্যতামূলক, রিসাইটেশন অফ দ্য কোরআন বাধ্যতামূলক, কবিতা লেখা বাধ্যতামূলক, গল্প লেখা বাধ্যতামূলক, কমিউনিকেশনের যে টুলসগুলো আছে এগুলো সব বাধ্যতামূলক, লাইফ স্কিলস হিসাবে। ইভেন হাইজেন ম্যানেজমেন্ট, কুকিং, তারপরে মানে বিভিন্ন নার্সারি করা, গাছ লাগানো, এগুলো কিন্তু বাধ্যতামূলক হিসাবে তারা শিখবে। যেহেতু একটা বড় প্যাকেজ, হোপফুলি বাচ্চারা তাদের বয়স অনুযায়ী ধীরে ধীরে এই জিনিসগুলো শিখে বের হবে। অর্থাৎ আমরা চাচ্ছি একটা ডিগ্রি বা একটা সার্টিফিকেট অর্জন করুক, এই বিষয়টা না হয়ে বরং তারা জীবনের সাথে তাল মিলিয়ে যেন চলতে পারে, সেটা আমাদের একটা লক্ষ্য। আর একটা বিষয় হলো ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল চাচ্ছে বা তাদের লক্ষ্য হলো যে আমাদের এখান থেকে যারা গ্রাজুয়েট হবে, যারা পড়বে, তারা বিশ্বের নামি দামি জায়গাগুলোতে পড়ুক, এবং সেই জায়গাটা যেন কনফাইন না হয়ে থাকে। ইংলিশ মিডিয়ামে পড়লে হয়তো বেসিক কিছু সাবজেক্টের মধ্যে তারা চলে যায়। আমরা বলছি যদি ল্যাঙ্গুয়েজে তাদেরকে আমরা ওইভাবে গড়ে তুলবো যেন তারা কনভেনশনাল এডুকেশনে যেরকম যেতে পারবে, শরিয়া বা ইসলামিক এডুকেশনের জন্য তারা যেতে পারে। সেখানে আজহার থেকে শুরু করে সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটি, মুলকরা মদিনা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া বা বিভিন্ন জায়গায় ইসলামিক কোর্সগুলো নিয়ে যেন তারা পড়তে পারে, সেই বেসিকটা আমরা এখান থেকে তৈরি করে দেবো ইনশাআল্লাহ। সেটা আমাদের একটা প্রত্যাশা। ফলে আমাদের এখান থেকে ও লেভেল এবং এ লেভেল করার পরে ভবিষ্যতের বাচ্চারা যারা ভবিষ্যতে যাবে, তারা এই সকল জায়গায় তাদের নিজেদেরকে তুলে ধরা প্রচেষ্টা, তাদের মানে সেই সক্ষমতা তাদের থাকবে, এটা আমাদের একটা প্রক্রিয়া। এবং বাংলাদেশেও পাবলিক ইউনিভার্সিটি যেন তারা পড়তে পারে, তো এইভাবে তাদেরকে গড়ে তোলা। এবং আমার মনে হয় যে এনভায়রনমেন্টটা যদি আমরা নিশ্চিত করতে পারি, এবং সেটার ব্যাপারে ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের কর্তৃপক্ষ প্রতিজ্ঞাবদ্ধ, ভালো কিছু হবে আশা করা যায়। সেটার জন্য অপেক্ষা করার পালা। ইনশাআল্লাহ এই লক্ষ্য বাস্তবায়ন হোক, আল্লাহ তাআলা এই পথ চলাকে সহজ করুক। আপনারা সবাই সহযোগিতা করবেন।
পরামর্শ দিবেন, এই পরামর্শের আলোকের জন্য আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারি। একটা স্লোগান আমরা বলি, লক্ষ্য আমাদের ঠিক থাকবে, পদ্ধতিতে পরিবর্তন হবে। সুতরাং লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না। তাওহীদ বেসড একটা এডুকেশন আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই, যে এডুকেশন থেকে তার নিজের স্বাধীন মতো কোনো জায়গায় সেজন্য তুলে ধরতে পারে। আরেকটা বিষয় আমি ভুলে গিয়েছিলাম, সেটা তুলে ধরা দরকার। সেটা হলো আমাদের 6 দিনের স্কুলের একটা দিন আছে, যে দিনটা বলা হয়েছে যে এই ডে ফর ইউ, প্রত্যেক বাচ্চার জন্য স্বাধীনভাবে ওই দিন সে এখানে অতিবাহিত করতে পারবে। তার নির্দিষ্ট কোনো ক্লাসের রুটিন থাকবে না, অথচ প্রত্যেকটা ব্যবস্থাপনা থাকবে। হয়তো একটা ক্লাসরুমের মধ্যে তার আর্ট, একটা জায়গায় ড্রয়িং, একটা জায়গায় মুভি দেখা, একটা জায়গায় ল্যাঙ্গুয়েজ, একটা জায়গায় স্পোর্টস, এরকম নানাবিধ থাকবে। ওই বাচ্চার যেখানে সুবিধা সেখানে সে যে সময় স্পেন্ড করবে, আমাদের টিচার যারা থাকবে মেন্টর হিসেবে তাদেরকে হেল্প করবে। এবং মাস শেষে আমরা ইভ্যালুয়েশন করতে চাই যে কে কোথায় বেশি সময় ব্যয় করেছে। যে যেখানে বেশি সময় ব্যয় করেছে, আমাদের ইভ্যালুয়েশনটা হলো যে এডুকেশন বা কারিকুলাম পাশাপাশি ওই জায়গাটাতে তার আগ্রহ বেশি, আমরা তখন তাকে সহযোগিতা করে ওই জায়গাটা কিভাবে স্কিল করা যায় সেটা নিয়ে আমাদের প্রচেষ্টা থাকবে। সুতরাং টেকনোলজি, সায়েন্স এবং টেকনোলজির পাশাপাশি এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডে তার পথ চলা শুরু করেছে। এই পথ চলা শুভ হোক, সবার সহযোগিতা আমাদের প্রত্যাশা। আমাদের ভালো চিন্তাগুলোকে আল্লাহ তাআলা সহজে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর ভাবে আপনারা দেখবেন এবং আল্লাহ যেন আমাদেরকে সেই পথে না নিয়ে যায়, সেটাই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।